স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। দেশের সব সিটি কর্পোরেশন মেয়র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওদের প্রশাসক নিয়োগ। স্থানীয় সরকারের উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখতে এমন সিদ্ধান্ত বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। এদিকে মেগা প্রকল্পগুলো কাদের স্বার্থে করা হয়েছে এবং বারবার কেন ব্যয় বাড়ানো হয়েছে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। সান্ধ্যবাজারে নিয়ে থাকছে সবশেষ। ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। তো এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা নিয়ে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রুল। এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক বলছেন অ্যাটর্নি জেনারেল। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, এরপরে আমাদের এই আসামি তালিকায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এরকম মোট 27 জনকে আমরা আসামি করেছি। ডিসি সাহেব জয়েন করার আগেই আমাদের এই কেসটা হাতে নিলেন এবং উনি একজন আনসার সদস্যকে দিয়ে রিসিভ করাইয়া উনি আমাদেরকে বিদায় দিলেন। এদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় দেশের বিভিন্ন স্থানে ডজনেরও বেশি মামলা। এবার মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 দলের ইনু, মেনন, মঞ্জুর বিরুদ্ধে মামলা। অন্যদিকে 4 দিনের চেষ্টায় শিক্ষার্থী খালিদ হত্যা মামলায় গ্রহণ করেছে লালবাগ থানা পুলিশ। সান্ধ্যবাজারে নিয়েও থাকছে সবশেষ। তবে শুরুতেই সব সিটি মেয়র, জেলা উপজেলা চেয়ারম্যান অপসারণ প্রসঙ্গ। একযোগে অপসারণ করা হলো স্থানীয় সরকারের বিভিন্ন ধাপের জনপ্রতিনিধিদের। এসব জায়গায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের। প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এসব সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ বিপ্লবের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই রাষ্ট্র সংস্কারের পদক্ষেপের অংশ পুরনো আমলের এসব জনপ্রতিনিধিদের অপসারণ। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় সরকারের কর্মসূচি চালিয়ে নিতেও এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের যে প্রক্রিয়া দেখা গেছে সরকারের বিভিন্ন পর্যায়ে, তার ঢেউ লাগলো স্থানীয় সরকার কাঠামোতেও। একযোগে অপসারণ করা হলো প্রায় 900 জন জনপ্রতিনিধিকে, যারা পতন হওয়া স্বৈরাচার আমলে দায়িত্বপ্রাপ্ত। সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জারি করা হয় প্রজ্ঞাপন। এর মাধ্যমে অপসারণ করা হয় দেশের 60 জন জেলা পরিষদের চেয়ারম্যানকে। আগ থেকে একটি জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকায় স্থানীয় সরকারের ধাপে শূন্য পদ সংখ্যা দাঁড়ায় 61। শূন্য এসব পদে জেলা প্রশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জারি করা হয় আরেকটি প্রজ্ঞাপন। এভাবে প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হয় 323টি পৌরসভার মেয়র এবং 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে। আগের শূন্যপদ মিলিয়ে যখন খালি হয় পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানের সকল পদ, সেখানে আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। একইভাবে অপসারণ করা হয় 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের। পরে এর প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন,
সম্প্রতি রাষ্ট্রপতির জারি করা স্থানীয় সরকার বিষয়ক 4টি অধ্যাদেশ অনুসরণ করে জরুরি পরিস্থিতি সামাল দিতে এই অপসারণ, যা একটি বড় বিপ্লবের প্রত্যাশা কিংবা সংস্কার কর্মসূচির অংশ। ছাত্র জনতা সেনার যে দাবি দাওয়া বা তাদের যে প্রত্যাশা, সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এন্ট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি আর কি। কিন্তু সমস্ত চাওয়া পাওয়া প্রত্যাশা সবকিছু কিন্তু জনগণের। আমি জাস্ট ট্রাস্টি অফ দেম। কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। পার্লামেন্টের পরে ধাপে 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 একবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও স্থানীয় সরকারের অন্যান্য ধাপে সংস্কারের ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আমি ওষুধ কিনলাম 10 কোটি টাকা। আজহার লিমন, এখন, ঢাকা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনেক বড় বড় দুর্নীতি ও ঠিকাদারের যোগ সাজশে অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে, মেগা প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ পরিকল্পনা উপদেষ্টার। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। 302 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছিল কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প। 4 বারে 6 গুণ বেড়ে এখন সেই প্রকল্পের খরচ দাঁড়িয়েছে 1885 কোটি টাকা। এমন অনেক প্রকল্পই আছে যেগুলোর ব্যয় বাড়ছে, সময় বাড়ছে কোনো যৌক্তিক কারণ ছাড়াই। এমনকি 1 টাকার জিনিস 100 টাকায় ক্রয় করার অভিযোগও আছে প্রকল্প বাস্তবায়নে। আছে শত শত কোটি টাকার দুর্নীতি, লুটপাটের অভিযোগ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা উপদেষ্টা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর এনএসি সভাকক্ষে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কোনটি কোন পর্যায়ে আছে সে বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাদের স্বার্থে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে এবং কেন বারবার ব্যয় বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে যে কেন এই ভুলগুলো হলো। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেশিরভাগ প্রকল্পই বড় ধরনের বিশৃঙ্খল অবস্থায় আছে। ঠিকাদারদের যোগসাজশে অনেক অনিয়ম, দুর্নীতি হয়েছে। বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না, এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থগোষ্ঠীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। সেগুলোর মধ্যে যেগুলো প্রায় হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। রাজনৈতিক উদ্দেশ্যে নিজের লাভের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, যেসব অপ্রয়োজনীয় প্রকল্প প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো বাদ দেওয়া হবে। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। তিনি বলেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ, তাই কর্মসংস্থান বাড়ানোকেই গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তী সরকার। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় মামলা দায়ের। এই ট্রাইব্যুনালে মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যায় শেখ হাসিনা ছাড়াও 14 দলের ইনু মেনন মঞ্জুকেও আসামি করা হয়েছে। অন্যদিকে 4 দিনের নানা নাটকীয়তা শেষে শিক্ষার্থী খালিদ হত্যায় মামলা গ্রহণ করেছে লালবাগ থানা পুলিশ। এই মামলায়ও আসামি শেখ হাসিনা, ইনু মেনন মঞ্জু সহ সাবেক স্বরাষ্ট্র ও সেতুমন্ত্রী। এখন পর্যন্ত সারা দেশে ছাত্র জনতা হত্যায় 1 ডজনেরও বেশি মামলা হয়েছে। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে গেল 4 আগস্ট নিহত হয় মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। শিক্ষার্থী আলভি হত্যার ন্যায় বিচার পেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। আর এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রথমবারের মতো আসামি করা হয়েছে 14 দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে। ছাত্র জনতার উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা করেছেন আলভির বাবা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবার মামলা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়ার শিক্ষার্থী মেহেদি হত্যায়। একই ঘটনায় যতগুলো মামলা হবে সবগুলো মামলা একই সাথে তদন্ত হয়ে একই সাথে ফর্মাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপিত হবে। এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। সবাই আশাবাদী বর্তমান সরকার নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের এবং এই স্বৈরাচারী যে যজ্ঞ তারা চালিয়েছে সেই যজ্ঞের সঠিক বিচার নিশ্চয়ই এই বর্তমান সরকার করবেন। আমরা সবাই আশাবাদী। 4-5 জন ছেলে এসে জোরে জোরে ডাকাডাকি করতেছে, আলবির আব্বু আছে, আলবির আম্মু আছে, আলবি অসুস্থ। এরপরে আমি নিচে গিয়ে দেখলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ এবং সে দুনিয়াতে নেই। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল 18 জুলাই রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা গ্রহণে গড়িমসি করলেও নানা নাটকীয়তার পর ছাত্র জনতার তোপের মুখে 4 দিন পর মামলা নেয় থানা পুলিশ। এই মামলায়ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে 14 দলের হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু সহ 53 জনের বিরুদ্ধে। অনেক দেন দরবার পর নিহতের বাবা কামরুল হাসান মামলা করতে সক্ষম হয়েছেন। এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 350 জনের বিরুদ্ধে। এখন রেকর্ডের পর বাদীর যে ডিজায়ার ছিল, মামলার এই বাদীর যে ডিজায়ার ছিল তার ডিজায়ার অনুযায়ী রেকর্ড হয়েছে, তার চাহিদা অনুযায়ী আমরা রেকর্ড করেছি। এখানে কোনো ব্যত্যয় ঘটে নাই। গত 5 জুনের আন্দোলনের শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত যারাই জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকের আমি বিচার চাই। এদিকে সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2টো পৃথক মামলার আবেদন হয়। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী লিটন হাসান লালু হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 148 জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে কাঠমিস্ত্রি মোহাম্মদ তারেক হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন করলে উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইকে নির্দেশ দেন আদালত। 148 জন আসামির বিরুদ্ধে শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের ডিবি প্রধান হারুন সহ মোট 141 জনের বিরুদ্ধে আমরা মামলাটি দায়ের করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আগামী 22 তারিখের মধ্যে উক্ত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে 22 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত 1 ডজনেরও বেশি মামলা দায়ের হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 13 বছর আগের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। অভিযোগে বলা হয় 2011 সালের 6 জুলাই বিএনপির ডাকা হরতালের সময় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয়। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার জয়নুল আবেদিন
ফারুককে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মারধর এবং বুট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে ফারুকের মাথা ফেটে যায়। মেরে ফেলতেই আক্রমণ করা হয় এমন অভিযোগ বিএনপির এই নেতার। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছে কিনা দেখিনি। আমরা হত্যা প্রচেষ্টার মামলা, এই মামলা গ্রহণ করেছেন। মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে। দেশে মেট্রো রেল সহ জাপানের সহায়তায় চলমান সব প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে একথা জানান তিনি। উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। এ সময় দেশে স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ বাণিজ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার নিয়ে জাপান সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান তিনি। জাপানের কাছ থেকে আমরা অত্যন্ত একটা পজিটিভ হিসেবে পেয়েছি, অ্যাসুরেন্স যে তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি, দ্বিধা দ্বন্দ্বটা। এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে, প্রয়োজন হলে আরো স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরো সহায়তা করবে। এসআলম গ্রুপের 6 ব্যাংকের সব ধরনের নতুন ঋণ প্রদান ও এলসি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংকের উপর এই বিধি নিষেধ আরোপ করা হয়। ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়া সহ আগের ঋণও নবায়ন করতে পারবে না। তবে স্বাভাবিক আমানতের বিপরীতে ঋণ, চলতি মূলধন, এফডিআর ও প্রণোদনা প্যাকেজ চালু থাকবে। এসব ক্ষেত্রে বিধি নিষেধের বাইরে 5 কোটি পর্যন্ত লেনদেন করতে পারবে। তবে এর বেশি হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি নিষেধ বলবৎ থাকবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের 8 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসলামী ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে। বিতর্কিত এসআলম গ্রুপের সহযোগী হিসেবে তাদের চিহ্নিত করা হয়। এছাড়া বিশেষ গোষ্ঠীকে অবৈধভাবে আর্থিক সহায়তা ও ব্যাংকের অর্থ জালিয়াতিতে তারা বিভিন্ন পক্ষকে সহায়তা করেছে বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক JQM হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকিজউদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাউদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম ও ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়া চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার তাহের আহমেদ চৌধুরী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। সংবিধানের ৫ম সংশোধনী কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলছেন অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন জাহেদ হাসান। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী সংসদে পাশ করে। এই সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের স্বীকৃতি দেয়া হয়। একই সঙ্গে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ করা হয়। ভবিষ্যতে যাতে কেউ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা গ্রহণ করতে না পারে সেই পথও রুদ্ধ করা হয় এই সংশোধনীতে। এসব বিষয়কে চ্যালেঞ্জ করে 3 বিশিষ্ট নাগরিক ডক্টর বদিউল আলম মজুমদার, হাফিজউদ্দিন আহমদ ও ডক্টর তোফায়েল আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেন। সোমবার বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রিটের উপর শুনানি করে রুল জারি করেন। আদেশে বলা হয় সংবিধানের ৫ম সংশোধনী কেন বাতিল করা হবে না। পরে রিটকারী আইনজীবী বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে এই রিট। এই ৫ম সংশোধনীর কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন, কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। রিটকারী বদিউল আলম মজুমদার বলেন, বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে এবং স্বেচ্ছাচারিতার মানসিকতায় ৫ম সংশোধনী পাশ করে। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংসদের অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। অ্যাটর্নি জেনারেল বলেন, ৫ম সংশোধনী বাতিল করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়েছে। ৫ম সংশোধনী তো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে।
তার মধ্যে একটা হয়েছে 7-এর ক। 7-এর ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। পঞ্চদশ সংশোধনীর কারণে নির্বাচিত সরকারের অধীনে 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচন করার আইনি ক্ষমতা পেয়েছিল আওয়ামী লীগ সরকার। জাহিদ হাসান, এখন ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানানোর কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। সারা দেশে ষড়যন্ত্রকারীরা গোলযোগ তৈরি করে বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমে দলের কেউ জড়িত নয় বলেও জানান তিনি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। আওয়ামী লীগ সরকারের পতন থেকে সবাইকে শিক্ষা নেওয়ার কথা বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া শেষে কথা বলেন তিনি আরও বলেন, আগামীতে যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। রাজনৈতিক পরিবর্তন যেন মানুষের স্বস্তি এনে দেয়, দেশ ও দেশের বাইরে বাংলাদেশিরা যেন গৌরব বয়ে আনেন। এছাড়াও রোগীদের সেবা দান করায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করে দলটির আমির। দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। দেশের সব হাসপাতাল থেকে তালিকা নিয়ে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের পুনর্বাসন করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে একথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আর জানাচ্ছেন সিউল আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত গুলি, সংঘর্ষ ও সহিংসতায় কমপক্ষে 600 জনের বেশি মৃত্যু হয়। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত নিহত হয় কমপক্ষে 350-র বেশি। আর বিভিন্ন তথ্য অনুযায়ী আহতের সংখ্যা প্রায় কয়েক হাজার। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিসহ বিভিন্ন ধরনের সহিংসতায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বেশিরভাগই ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করাতে সন্তোষ প্রকাশ করেন রোগী ও স্বজনরা। সব ওই জায়গাতে দিচ্ছে, ঢাকা মেডিকেলতে সব হচ্ছে, বাইরে থেকে কোনো খরচ লাগে না। খরচপাতি মাঝে মাঝে কেউ আসছে, কিছু দিচ্ছে, এইভাবে চলছে। 5 তারিখের পরে থেকে আমার এখন পর্যন্ত কোনো টাকা যায়নি। যখন বাড়িতে ছিলাম তখন আনছে, সব কিছু ওষুধ আছে, সব দিতে আছে। সোমবার সকালে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি আহতদের পরিবার ও হাসপাতালের কর্তৃপক্ষের থেকে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, বাংলাদেশের সকল হাসপাতালে রেজিস্টার্ড পেশেন্টদের তালিকা অনুযায়ী সবার পুনর্বাসন নিশ্চিত করবে তার মন্ত্রণালয়। আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেব
নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব, সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সেই ম্যাপের ভিতরে আমাদের প্রায়োরিটি সেট করব যাদের ইমিডিয়েটলি, এবং সেই প্রায়োরিটির ভিত্তিতে আমরা 1, 2, 3, 4 করে আমাদের অ্যাকশন প্ল্যান করব। সরকারি হাসপাতালগুলোর উপরে সবাইকে ভরসা রাখারও আহ্বান জানান তিনি। বলেন, চিকিৎসা ব্যবস্থায় কিছুটা ঘাটতি আছে, তবে সব হাসপাতালের সেবার মান একই রকম করার পরিকল্পনা তার মন্ত্রণালয়ের। আমাদের ব্যবস্থাপনার মধ্যে একটু আস্থা রাখতে হবে। আমি যেটুকু দেখেছি সেইটুকুতে আমি কিন্তু সত্যি খুশি হয়েছি। আমি এটাও জানি যে যতই চেষ্টা করি না কেন আমাদের কিছু ত্রুটি থাকবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বেসরকারি আর সরকারি হাসপাতালগুলোকে সবগুলোকে একটি মানে নিয়ে আসা। এদিকে চিকিৎসকরা জানান, বেশিরভাগ রোগীর পেটের খাদ্যনালী সহ পেটে গুরুতর আহত হয়েছেন। নির্দিষ্ট সময় শেষে দ্বিতীয়বারের মতো অনেক রোগীকে অপারেশন করতে হচ্ছে। কারোর আছে যে কোনো জায়গায় চামড়া, স্কিন অনেক লস হয়ে গেছে হাতের থেকে, পায়ের থেকে। ওই ধরনের রোগীগুলিকে আমরা একটা নির্দিষ্ট সময় পরে প্লাস্টিক সার্জারি সহায়তায় একটা স্কিন গ্রাফটিংয়ের ব্যবস্থা করব। কিছু আছে নিউরোলজিক্যাল ইনজুরি, গুলি লেগেছে এখানে, হাত কিছুটা অবশ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, মেরুদণ্ডের মধ্যে গুলি ঢুকে গেছে, পায়ের 2 পাই অবশ হয়ে গেছে। ওগুলি আমরা নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিনের সহায়তায় ওনাদেরকে সুস্থ করার ব্যবস্থা এবং ফিজিওথেরাপির সহযোগিতা লাগবে। এদিকে কোনো হাসপাতালে সিট সংকট থাকলে সবার জন্য সেই ব্যবস্থা নিশ্চিত করারও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সিউল আহমেদ, এখন, ঢাকা। শান্তবাজারে এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্তাদের অপসারণের দাবিতে মুখর রাজধানী। প্রায় প্রতিদিনেই গুরুত্বপূর্ণ সড়কে হচ্ছে কর্মসূচি। আজকে কমিউনিটি ক্লিনিকের 14,000 কর্মী শাহবাগ মোড়ে কর্মসূচি পালন করেন। তাদের দাবি, রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ এবং দুর্নীতিবাজ সব কর্তার অপসারণ। আগারগাঁয়ে মানববন্ধন করেছে আবহাওয়া অধিদপ্তরের কর্মচারীরা ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। আর এসব কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। আরও জানাচ্ছেন মেহেরিনা নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে গেল 15 বছরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্তাদের অপসারণ সহ বিভিন্ন দাবিতে মুখর রাজধানী ঢাকার রাজপথ। নানা দাবিতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন প্রতিষ্ঠান সহ অনেক সংগঠন। সোমবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সারা দেশের 14,000 কমিউনিটি হেলথ প্রোভাইডার। বাংলাদেশ CHCP অ্যাসোসিয়েশনের দাবি, রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ এবং দুর্নীতিবাজ সব কর্মকর্তার অপসারণ। বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে মুখর করে রাখে শাহবাগ মোড়। এ সময় তারা তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ, গ্রেড 12তমতে উন্নতিকরণ এবং 2011 সালে চাকরির শুরু থেকে বকেয়া ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা। আমাদের চাকরি যেন অনতিবিলম্বে রাজস্ব করা হয় এবং সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। আজকে যদি আমাদের এখান থেকে রাজস্ব না পাই, আমরা কেউ বাড়ি ফিরবো না। রাজস্ব নিয়ে আমরা বাড়ি ফিরবো, যেই কোনো মূল্যে হোক আমরা রাজস্বতে যাতে যায় আর কি, চাকরিটা যাতে স্থায়ী হয়। কারণ 13 বছর ধরে আমরা খুব কষ্টে বুক চাপা দিয়ে আছি। প্রকল্পের কর্মকর্তা এবং ট্রাস্টের কর্মকর্তারা মিলে আমাদেরকে একটা পরিকল্পিতভাবে শোষণের শিকার করছে। আমরা আজকে আমাদের একটা প্রতিনিধি টিম, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেব তার যমুনায় গিয়ে। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্তকরণে আলাদা দুটি মানববন্ধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব।
কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান করা। আবহাওয়া অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে পদোন্নতি চালুর দাবি জানান আবহাওয়া অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জারি করা বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্য বিরোধী আইন 7-এর 6 ধারা বাতিল, ওটিটিতে চ্যানেল সম্প্রচার বন্ধ সহ অন্যান্য বৈষম্য দূর করার দাবি জানায় কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি, কিন্তু ক্যাবেল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন? লাইসেন্স নিয়ে ব্যবসা করছি, তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে। আবার তেজগাঁও কলেজে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরাম। সব মিলিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে মুখর রাজধানী ঢাকা। এর প্রভাব পড়েছে পুরো রাজধানীতে। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় এসব বিক্ষোভ হওয়ায় দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঘন্টার পর ঘন্টা বাসে কাটাতে হচ্ছে নগরবাসীকে। অনেকেই হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। ফ্লাইওভারের উপর থেকে পুরো জাম, গুলিস্তানের পর থেকে পুরো। মহাখালী থেকে বের হলাম, 1 ঘন্টায় গুলিস্তান গেছি। এরকম মোটামুটি যানজট সব রাস্তায়, সব জায়গায় জাম পাইছি। আমি টঙ্গী থেকে আসছি, তো টঙ্গী থেকে পুরোটাই জাম পাইছি আমি ঢাকা শহরে। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। দেশের বাইরের প্রসঙ্গ, ধর্ষণের পরই হত্যা করা হয় আরজিকর হাসপাতালের ওই নারী চিকিৎসককে। ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকির অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন অনার্স 2য় বর্ষের এক শিক্ষার্থী। তবে হত্যার মূল রহস্য উদ্ঘাটনে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই কর্মকর্তারা। আরও জানাচ্ছেন তানফির জানিক। আরজিকর কাণ্ডে পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার বুঝে নেওয়ার পর দ্বিতীয়বারের মতো নির্যাতিতার বাড়িতে সিবিআইয়ের তদন্ত দল এদিন বাড়ি পরিদর্শনে গিয়ে তারা কথা বলেন প্রতিবেশীদের সঙ্গে। নিহতের ব্যবহৃত কিছু জিনিসও আলামত হিসেবে সংগ্রহ করেন সিবিআই কর্মকর্তারা। আপনারা কিন্তু চিকিৎসা দিতে, তবে ন্যায় বিচারের জন্য মমতার উপর আর ভরসা রাখতে পারছেন না বলে জানিয়েছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পরও তিনি যথাযথ উদ্যোগ নেননি। সাধারণ মানুষ তাদের হয়ে লড়াই করেছে। उनका ऊपर मैंने तो पहले पूरा भरोसा रखा था, लेकिन जब देखा गलत काम हो रहा है, ठीक से आगे नहीं बढ़ रहा है, जनरल पब्लिक जो बोलता है বিচার চাই उसको बंद करने का कोशिश कर रही। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, নির্যাতিতা ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে ময়নাতদন্ত প্রতিবেদনে। তার শরীরে 16টি এবং শরীরের ভেতরের অংশে 9টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার সবগুলোই মৃত্যুর আগে। ঘটনার দিন সন্ধ্যা 6:10 থেকে 7:10 পর্যন্ত ময়নাতদন্ত চলে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে হাসপাতালের কোথায় ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। সন্দেহের তীর কলকাতা পুলিশের দিকেও। সিবিআইয়ের ধারণা, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তাই চতুর্থবারের মতো আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ফোনের কল রেকর্ড, নাম ও নাম্বার মুছে ফেলার কারণ জানতে চেয়েছেন তারা। জিজ্ঞাসাবাদ চলছে গ্রেপ্তার মূল সন্দেহভাজন সঞ্জয় রায়েরও। ভিকটিম কোনো চক্রান্তের শিকার হয়েছিলেন কিনা সেটিও নজরে এনেছে সিবিআই। নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে এখনও উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। আন্দোলনে যোগ দিয়েছেন ক্রিকেটার, অভিনেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। সংহতি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও রাজনৈতিক সংগঠনও। দেশ কি বেটি কে সাথ जो हुआ वो बहुत गलत हुआ और उसको इंसाफ दिलाने के लिए मुझे लगता है हम सबको एकजुट होके सामने आना चाहिए। এই ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। এদিকে দেশটির সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও নিহতের নাম প্রকাশ করে অনার্স 2য় বর্ষের এক ছাত্র। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকিও দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এরই মধ্যে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তানভীর জানি, এখন বিশ্ব। বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনও কয়েকজন পরিচালক পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। অন্যদিকে দায়িত্ব নেয়ার পর বিসিবি পরিদর্শনে নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। হুমায়ুন কবির রোজের প্রতিবেদন। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রীড়া উপদেষ্টা, তার সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ পদে থাকা প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সুজন। কিন্তু তার চেয়েও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে মুখ্য ভূমিকায় জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল। ক্রিকেট পাড়ায় তাই জোর গুঞ্জন, ক্রীড়া উপদেষ্টা চাওয়াতে আবারও জাতীয় দলে কি ফিরছেন এ ওপেনার? তামিম ইকবাল অবশ্য এ ব্যাপারে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি, যে কারণে ব্যাপারটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল বিসিবির প্রধান নির্বাহীর কাছে, কিন্তু তিনিও এ ব্যাপারে স্পষ্ট করতে পারেননি কিছুই। আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। দেশের সব ক্রীড়া ফেডারেশন পরিদর্শনের অংশ হিসেবে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সেই ধারাবাহিকতায় যাবেন বাকি সবগুলো ফেডারেশনেও। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এদিকে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন। সেই তালিকায় আছে আরও বেশ কয়েকজন বোর্ড পরিচালকের নাম। পরবর্তী সরকারের আগমনে ক্রিকেট বোর্ডে আসবে সংস্কার, কিন্তু আইসিসির আইন মেনেই করতে হবে। তাই প্রশ্ন, নাজমুল হাসান পাপন কি সভাপতি হিসেবে পদত্যাগ করেছেন? বোর্ডের প্রধান নির্বাহী এ ব্যাপারেও স্পষ্ট করতে পারেননি কিছুই। স্পেসিফিক কোনো আপনারা যারা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য। যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে করছেন, তারা দে আর ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। আইসিসির নিয়ম বলছে কোনো দেশের ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ হলে নিষিদ্ধ হবে ওই দেশের ক্রিকেট বোর্ড, যে কারণে নিষেধাজ্ঞায় পড়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। অবশ্য আইসিসির আইন মেনেই বিসিবির সংস্কারের পরিকল্পনা করছে বর্তমান সরকার। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।